Fear begins where logic ends. Are you ready? মতিঝিল এজিবি কলোনি মানেই এক বিশাল গোলকধাঁধা। পাকিস্তান আমলে তৈরি এই টাইপ বি আর টাইপ সি কোয়ার্টারগুলোর করিডরগুলো যেন এক একটা অন্ধকার সুড়ঙ্গ। 1998 সালের দিকের কথা। তখন কলোনির পরিবেশ এখনকার মতো ঘিঞ্জি ছিল না। বড় বড় রেইন ট্রি গাছের ছায়ায় দিনের বেলাতেও এক ধরনের থমথমে নির্জনতা কাজ করত। ঘটনাটি ঘটেছিল আমার খুব কাছের বড় ভাই রাজীব আর তার বন্ধু সজলের সাথে। সজল ভাই আজ আর বেঁচে নেই, আর রাজীব ভাই আজও রাতে একা বাথরুমে যাওয়ার সাহস পান না। সেদিন ছিল 1998 সালের এক ভ্যাপসা গরমের রাত। রাজীব ভাইদের বাসা ছিল ৩ নম্বর ব্লকের ৩ তলায়। ফাইনাল পরীক্ষার সময় হওয়ায় সজল ভাই রাজীব ভাইদের বাসায় থেকে গ্রুপ স্টাডি করছিলেন। রাত তখন প্রায় ৩টে। কলোনির ভেতরে পিনপতন নীরবতা। শুধু দূরে কোথাও একটা কুকুর করুণ সুরে গোঙাচ্ছিল। ড্রয়িং রুমে বসে পড়ার মাঝখানে হঠাৎ সজল ভাইয়ের খুব জোরে টয়লেটে চাপ এলো। এজিবি কলোনির ওই পুরনো ফ্ল্যাটগুলোর নকশা ছিল অদ্ভুত। ড্রয়িং রুম থেকে বাথরুমে যেতে হলে একটা দীর্ঘ অন্ধকার করিডোর বা গলি পার হতে হয়। সেই গলির দেওয়ালগুলো ছিল লোনা ধরা, প্লাস্টার খসে পড়া। লোডশেডিংয়ের কারণে হ্যারিকেনের আবছা আলোয় সেই গলিটা দেখতে একদম নরকের প্রবেশপথের মতো লাগত। সজল ভাই একা যেতে ভয় পাচ্ছিলেন। রাজীব ভাইকে বললেন, দোস্ত একটু দরজার সামনে দাঁড়া, জায়গাটা কেমন যেন ভারী লাগছে। রাজীব ভাই বন্ধুর অনুরোধে বাথরুমের দরজার ঠিক বাইরে করিডোরে দেয়াল ঘেঁষে একটা সিগারেট ধরালেন। সজল ভাই ভেতরে ঢুকলেন। ভেতরে সজল ভাই পানির কল ছাড়লেন। ঝিরঝির করে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। রাজীব ভাই বাইরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছিলেন। মিনিট দুয়েক পরেই রাজীব ভাই লক্ষ্য করলেন ভেতরের পানির শব্দটা বদলে গেছে। স্বাভাবিক কল পড়ার শব্দের বদলে মনে হতে লাগলো কেউ একজন বালতির ভেতর হাত দিয়ে খুব জোরে জোরে পানি নাড়াচাড়া করছে, যেন ভেতরে কেউ প্রচণ্ড অস্থিরতায় হাত পা ছড়ছে। রাজীব ভাই ডাক দিলেন, কিরে সজল, এত পানি নাড়ছিস কেন? ভেতর থেকে কোনো উত্তর এলো না, শুধু সেই ছলাৎ ছলাৎ শব্দটা আরও বাড়তে লাগলো। ঠিক তখনই রাজীব ভাই দেখলেন বাথরুমের দরজার নিচ দিয়ে পানি গড়িয়ে করিডোরে আসছে। কিন্তু সেই পানির রং দেখে রাজীব ভাইয়ের রক্ত হিম হয়ে গেল। পানিটা ছিল কুচকুচে কালো আর আঠালো। তার সাথে ভেসে আসছিল জট পাকানো গোছা গোছা মানুষের লম্বা চুল। রাজীব ভাই পাগলের মতো দরজায় ধাক্কাতে শুরু করলেন, সজল দরজা খোল। ভেতর থেকে এবার একটা চাপা গোঙানি এলো, যেন কেউ সজলের গলা টিপে ধরেছে। রাজীব ভাই সজোরে একটা লাথি মারলেন কাঠের দরজায়। পুরনো দিনের দরজার ছিটকিনি ভেঙে সেটা হুড়মুড় করে খুলে গেল। বাথরুমের ভেতর সজল নেই। মেঝেতে সেই কালো আঠালো পানি আর চুলে ভরে গেছে, কিন্তু কল দিয়ে কোনো পানি পড়ছে না। রাজীব ভাই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। ঠিক তখনই তার ঘাড়ে এক ফোঁটা বরফ ঠান্ডা জল পড়ল। সে যখন কাঁপতে কাঁপতে ওপরের দিকে তাকালো, তার চিৎকার করার শক্তিও হারিয়ে গেল। বাথরুমের ছাদের ঠিক কোণে, যেখানে কোনো গ্রিল বা পাইপ নেই, সেখানে সজল ভাই ঝুলে আছেন। কোনো দড়ি দিয়ে নয়, সজল ভাইয়ের নিজের 10টা আঙুলি দেওয়ালের পলেস্তরা আর ইটের ভেতর গেঁথে আছে। তার দেহটা ধনুকের মতো উল্টো হয়ে বেঁকে আছে, আর চোখ দুটো সাদা হয়ে ওপরের দিকে উল্টে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সজলের ছায়াটা। ভেন্টিলেটর দিয়ে আসা ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় দেওয়ালে সজলের যে ছায়া পড়েছিল সেটা নড়ছিল। সজল স্থির থাকলেও ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে সজলের গলা টিপে ধরছিল। রাজীব ভাই দেখলেন সজলের গলার চামড়াটা ভেতরের দিকে দেবে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য লম্বা আঙুল সেখানে প্রবল শক্তিতে চাপ দিচ্ছে। রাজীব ভাই জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলেন। প্রতিবেশীরা সজল ভাইকে যখন উদ্ধার করে, তখন তার অবস্থা দেখে সবার আত্মা কেঁপে উঠেছিল। সজলের 10টা আঙুলের নখই উপরে গিয়েছিল, কারণ সেগুলো দেওয়ালের ইটের ভেতর গেঁথেছিল। তাকে নামাতে 5-6 জন মানুষের শক্তি লেগেছিল। সজল ভাইকে হাসপাতালে নেওয়া হলে তিনি 2 দিন আইসিইউতে ছিলেন। একমাত্র চোখ মেলে তিনি জানালার বাইরের দিকে ইশারা করেছিলেন। রাজীব ভাই দেখলেন দিনের আলোতেও জানালার বাইরের কাঁচের ওপর সেই লম্বা নখের একটা কালো ছায়া স্থির হয়ে আছে। সজল ভাই সেই রাতেই মারা যান। ডাক্তাররা হার্ট অ্যাটাক বললেও তার গলার চারপাশে সেই কালো লম্বা আঙুলের দাগগুলো তারা ব্যাখ্যা করতে পারেননি। পরবর্তীকালে জানা যায় ওই ব্লকের সেই ফ্ল্যাটে পাকিস্তান আমলে একজন অফিসার থাকতেন, যার স্ত্রী বাথরুমের ভেতর একইভাবে দেওয়াল আঁকড়ে ধরে মারা গিয়েছিলেন। আজও
এজিবি কলোনির ওই পুরনো করিডরগুলোতে রাতে কেউ একা হাঁটে না। আজও মাঝরাতে ওই বন্ধ বাথরুমগুলো থেকে কল ছাড়ার শব্দ আর দেওয়ালে পিঠ ঘষার সেই খসখস শব্দ শোনা যায়। পরের বার যখন কোনো পুরনো কলোনির বাথরুমে ঢুকবেন, কল ছাড়ার আগে একবার ওপরের দিকে তাকাতে ভুলবেন না।